মধ্যযুগ। মধ্যযুগের যেহেতু টপিক বেশি, আমরা মধ্যযুগের দুটো ক্লাস নিব। আজকে হচ্ছে মধ্যযুগের প্রথম ক্লাস। তোমরা যেহেতু প্রিলিতে পড়ে এসছো, মধ্যযুগ সম্পর্কে তোমাদের ধারণা আছে। আমরা এখন জাস্ট আলোচনা করব কি ধরনের প্রশ্ন আসে বা কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, ওই প্রশ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে, তো পুরো উত্তরটা আমরা পড়বো না, জাস্ট কি ধরনের প্রশ্ন আসে, কি কি লিখতে হবে, হ্যাঁ, কোন কোন টপিক থেকে আসতে পারে, এই ধারণাটা আমরা নিব। প্রথমে আমরা প্রশ্ন, গত বছরের যে প্রশ্ন 45তম বিসিএস এর, এখানে আহ মধ্যযুগ থেকে যে প্রশ্নটা, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে মতামত দিন। মতামতটা তোমাকে দিতে হবে। তাহলে অন্ধকার যুগ সম্পর্কে তুমি বিস্তারিত তুলে ধরবা। অন্ধকার যুগ কি, কত সাল থেকে কত সাল পর্যন্ত, অন্ধকার যুগ সম্পর্কে বিভিন্ন গবেষক যারা ছিলেন তারা কি বলেছেন, হ্যাঁ, অস্তিত্ব সম্পর্কে। এই সময়ে আসলে কোনো তোমার সাহিত্যে আছে কিনা, হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ সাহিত্য নিদর্শন আছে কিনা, এই বিষয়গুলো তুলে ধরার পর তুমি তোমার মতামতটা লাস্টে ব্যক্ত করতে হবে। যেহেতু মতামত দিন বলেছে, ঠিক আছে, তাহলে তুমি অন্ধকার যুগ কি আসলেই আছে কিনা নাকি নাই, এরকম একটা মতামত তোমাকে দিতে হবে। এই ক্ষেত্রে আগে অন্ধকার যুগ সম্পর্কে লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 45তম বিসিএস একটাই প্রশ্ন ছিল, সেটা অন্ধকার যুগ নিয়ে, মধ্যযুগ থেকে। 44 বিসিএস এ মধ্যযুগ থেকে কোনো প্রশ্ন ছিল না। তারপর হচ্ছে 43তম বিসিএস এ, এখানে দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। মানে একই প্রশ্ন 43-এ আসছে, সেই একই প্রশ্ন আবার কখন আসলো, 45-এ। তো রিটেনের জন্য আমি আগেও বলেছি, আগের প্রশ্নগুলো, হ্যাঁ, অনেক রিপিট হয়, প্রশ্নগুলো বারবার রিপিট হয়, সেক্ষেত্রে বারবার দেখতে হবে, পড়তে হবে, হ্যাঁ, আগের প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিতে হবে। চন্দ্রাবতী রচিত রামায়ণ সম্পর্কে লিখুন, এটা একটা আনকমন প্রশ্ন ছিল। তারপর দেখি 41তম বিসিএস এ ছিল বৈষ্ণব পদাবলীগুলোর বিষয়বস্তু ও রচনা কৌশল সম্পর্কে ধারণা দিন। বৈষ্ণব পদাবলী থেকে আসছে, এটা হচ্ছে 41-এ। 40-এ আসছে তিনটা প্রশ্ন। একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি, কখন পাওয়া গেছে, কে পেয়েছে এবং এটার বিষয়বস্তু কি, এই বিষয়গুলো আলোচনা করতে হবে। তারপর আসছে মনসা মঙ্গল কাব্যের বেহুলা চরিত্রটির বৈশিষ্ট্য উল্লেখ করুন। এখানে আমরা দেখতে পেলাম যে একটা চরিত্র এসেছে, যেটা আমরা আগে দেখিনি। 40তম বিসিএস একটা চরিত্র পাচ্ছি আমরা, আসলে আগে না, 40 তো আরো আগের। এর আগে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি এগুলো হচ্ছে 40-এর পরের। তারপর দেখো মধ্যযুগের রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লিপিবদ্ধ করুন। এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর আমরা অনেকটাই জানি, কারণ এগুলো সবগুলোই হচ্ছে প্রিলিতে পড়তে হয়েছে। চলে আসছি বাংলা সাহিত্যের যুগ বিভাগ। এটা অসংখ্যবার বলেছি, এখন আর না বলি। প্রাচীন যুগ 650 থেকে 1200, মধ্যযুগ 1201 থেকে 1800, আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত। এর মধ্যে আমরা এখন পড়ব মধ্যযুগ। মধ্যযুগের সাহিত্য কেমন ছিল? মধ্যযুগের সাহিত্য ছিল ধর্মকেন্দ্রিক, ধর্মীয় আবেশে মধ্যযুগে সাহিত্য রচনা হতো। এটা ছিল দেবদেবী নির্ভর সাহিত্য, এবং এখানে তোমার দেবদেবী ছিল প্রধান, মানুষ এখানে প্রধান ছিল না। তবে মধ্যযুগের শেষের দিকে রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোতে আমরা যখন দেখি যে মুসলিম কবি সাহিত্যিকরা তোমার কাব্য রচনা করছেন, রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোতে আমরা কিন্তু মানুষের জয় জয়কার দেখি। মানে আস্তে আস্তে যত আধুনিক যুগের দিকে যাচ্ছে, তত বেশি তোমার দেবদেবী নির্ভরতা কমে সেখানে আস্তে আস্তে মানুষের স্থানটা আসছে। তো যদিও সেটা পরে, সেটা তুমি উল্লেখ করতে পারো, কিন্তু মধ্যযুগ মূলত বলতে হবে অবশ্যই ধর্মকেন্দ্রিক, এবং এখানে দেবদেবী নির্ভর ধর্মীয় আবেশে মধ্যযুগে সাহিত্য রচনা হতো। চলে আসছে অন্ধকার যুগ। অন্ধকার যুগ কি? যেহেতু 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ, এই 150 বছরকে, তোমার 150 বছরে গুরুত্বপূর্ণ কোন সাহিত্যিক নিদর্শন আমরা পাচ্ছি না। বাংলা ভাষায় রচিত আমরা পাচ্ছি, কিছু কিছু পাচ্ছি, যেগুলো হচ্ছে তোমার প্রাকৃত, সংস্কৃত, হ্যাঁ, এগুলোতে। তো এই কারণে এই 150 বছরকে অনেকে অন্ধকার যুগ বলে চিহ্নিত করেন। আমি বলছি অনেকে, তার মানে সবাই না। অনেকে অন্ধকার যুগের মানে অস্তিত্ব স্বীকার করেন না, আবার অনেকের মধ্যে এটা অন্ধকার যুগ। হ্যাঁ, তাহলে আমরা দেখি, অনুমান করা হয় তুর্কি বিজয়ের ফলে মুসলিম শাসনামলের সূচনার পটভূমিতে নানা অস্থিরতার কারণে এই সময় তেমন কোনো
উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হয়নি। তাহলে ধারণা করা হয় যে তুর্কি বিজয়ের কারণে তোমার একটা শব্দ আছে তুর্কি নাচন, হ্যাঁ, সেই সময়ে যে অস্থিরতা, হ্যাঁ, যে সমস্যাগুলো, এই সময়ের তোমার অস্থিরতার কারণে এই সময় তোমার উল্লেখযোগ্য কোনো সাহিত্য সৃষ্টি হয়নি, এইটা অনেকে বলেছেন। কিন্তু আবার পরবর্তীতে অনেকে বলছেন না, আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে মুসলিম শাসকরা আছেন, ওনারা কিন্তু পৃষ্ঠপোষক হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এবং ওনাদের পৃষ্ঠপোষকতায় অনেক সাহিত্য রচিত হচ্ছে, বিখ্যাত বিখ্যাত সাহিত্য রচিত হচ্ছে। পরবর্তীতে বলা হয় যে অন্ধকার যুগ, খেয়াল করো, তোমার পাল শাসন আমলে নর্মালি কি হচ্ছে, চর্যাপদ রচিত হয়েছে। তাহলে পালের পরে মাঝখানে কিন্তু তোমার কি আছে, সেন আছে। তারপর সেনদের পরে গিয়ে তোমার কি আসছে, তোমার মুসলিম শাসন আমলের সূচনা ঘটেছে। তাহলে এই যে মাঝখানে সেন আমল ছিল, এই যে মাঝখানে সেন আমল ছিল, আমরা চর্যাপদ কোথায় পাচ্ছি বলতো? আমরা চর্যাপদ কোথায় গিয়ে পাচ্ছি? আমরা তো এখানে বলছি যে তোমার মুসলিম শাসকদের সূচনার কারণে হচ্ছে তোমার আমাদের সাহিত্য রচিত হয়নি। হ্যাঁ, তো মুসলিমরা তো আগে আসছে, তার আগেই হচ্ছে পালেরা কোথায় পালিয়ে গিয়েছিল? আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে তার আগেই হচ্ছে পালেরা কোথায় চলে গিয়েছিল, তোমার নেপালে চলে গিয়েছিল। কেন নেপালে চলে গিয়েছিল? এটা আমরা কিন্তু চর্যাপদ কোথায় পাচ্ছি? আমরা চর্যাপদ তোমার নেপালের রয়্যাল লাইব্রেরিতে পাচ্ছি। এটার কারণ হচ্ছে তোমার পালেরা চলে গিয়েছে কেন? কারণ তোমার ব্রাহ্মণ্যবাদী যারা, হ্যাঁ, তোমার হিন্দু যারা ব্রাহ্মণ ছিল, তাদের অত্যাচারের কারণে হচ্ছে পালেরা তোমার আহ নেপালে চলে গিয়েছিল। তাহলে শুধুমাত্র এখানে আমরা মুসলিম শাসন আমলকে দায়ী করতে পারি না, তার আগে কিন্তু ব্রাহ্মণদের অত্যাচার। এবং সেই সময় যেহেতু বাংলাটা সুগঠিত হওয়ার সময়, বাংলায় আসলে তেমন কেউ রচনা করছিল না, সবাই হচ্ছে তখন সংস্কৃতের একটা জয় জয়াকার, হ্যাঁ, বাংলায় যে তোমার সাহিত্য রচিত হবে এই ধরনের পরিবেশ ছিল না। তো কারণগুলো হচ্ছে তোমাকে উল্লেখ করতে হবে। তো ডক্টর সুকুমার সেনের মতে মুসলমান অভিযানে দেশের আক্রান্ত অংশে বিপর্যয় শুরু হয়েছিল, এটা হচ্ছে সুকুমার সেন বলেছেন। গোপাল হালদারের মতে তখন বাংলার জীবন এবং সংস্কৃতি তুর্ক আঘাতে, সংঘাতে, ধ্বংসে, অরাজকতায় মূর্ছিত, অবসন্ন হয়েছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি সুকুমার সেন বলো, গোপাল হালদার বলো, ওনারা সবাই হচ্ছে তোমার মানে মুসলিম শাসকদেরকে দায়ী, শাসন আমলকে দায়ী করছে। কিন্তু অন্যরা কিন্তু আবার অনেকেই আছেন যারা এই সময় নিয়ে অন্যভাবে ভেবেছে। তো যার কারণে বলা হচ্ছে, গোপাল হালদার বলছে সেই সময়ে কেউ কিছু সৃষ্টি করবার মতো প্রেরণা পায়নি। পণ্ডিতেরা এই সময়টি নিয়ে অনেক ভেবেছেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু কেউ অন্ধকার সরিয়ে ফেলতে পারেননি। হ্যাঁ, কারণ এই সময় কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা নেই। অন্ধকার যুগ নিয়ে বিতর্ক। তো দেখো, এই অন্ধকার যুগের জন্য তুর্কি শাসনকে দায়ী করলেও পরবর্তীতে মুসলিম শাসকগণকে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে আমরা দেখি। সেন শাসন আমলে ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে বৌদ্ধ পণ্ডিতগণ বিতাড়িত হয়েছিল, যার কারণে তোমার বাংলা ভাষার প্রতি মনোযোগ দানের লোকের অভাব হয়তো হয়েছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় তোমার চর্যাপদ লিখিত হয়েছে, কিন্তু এরপরে আমরা আর কিছু পাচ্ছি না। তো সম্ভবত তুর্কি বিজয়ের পূর্বে বাংলা লেখ্য ভাষার মর্যাদা পায়নি, তখনকার শিক্ষিত মাত্রই সংস্কৃত শিক্ষিত, যেটা একটু আগে আমি বললাম, যার কারণে তখন বাংলা ধর্ম প্রচার এবং রাজ্য শাসনের বাহন ছিল না। এবং এছাড়াও কোনো সাহিত্য সৃষ্টি হয়নি এ কথা পুরোপুরি সত্য নয়। আমরা তো অনেক কিছু নাও পেতে পারি, হ্যাঁ, হয়তো সাহিত্য সৃষ্টি হয়েছে কিন্তু আমরা পাইনি, তাই না? তো এই সময় উল্লেখযোগ্য কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া না গেলেও অপভ্রংশ, প্রাকৃত এবং অন্যান্য ভাষায় সাহিত্য সৃষ্টির প্রমাণ থাকায় অনেকেই অন্ধকার যুগের অস্তিত্ব মানতে চান না। ঠিক আছে, আরো কিছু কারণ একটু খেয়াল করো, আমি সবগুলো পড়ছি না, তোমরা স্লাইড থেকে পড়ে নিবা। তারপরে কিছু কারণ যেমন দেখো, যেমন বলছে যে ধর্ম মত প্রচারের কিংবা রাজ্য শাসনের বাহন হয়নি বলে বাংলা তুর্কি বিজয়ের পূর্বে লেখ্য ভাষায় মর্যাদা পায়নি, তখন ছিল সংস্কৃতের জয় জয়কার। হ্যাঁ, তারপরে বাংলা হচ্ছে উচ্চবিত্তের সাহিত্য রচনার যোগ্য হয়ে উঠেনি। তারপর আসো, তোমার 13-14 শতকে সংস্কৃত চর্চার কেন্দ্র ছিল হিন্দু শাসিত মিথিলাই, তাই এই সময় বাংলাদেশে সংস্কৃত চর্চা বিশেষ হয়নি। এছাড়াও তোমার বলা হচ্ছে এগুলো নষ্ট হয়ে যেতে পারে অনেক বিভিন্ন কারণে। তো এই যুগের যে সাহিত্যিক নিদর্শনগুলো আমরা পেয়েছি সেগুলো কি? শূন্য পুরাণ, শেখ সুবোধয়া, খনার বচন, আর্যা, প্রেম সঙ্গীত, আর হচ্ছে প্রাকৃত পিঙ্গল। এর মধ্যে শূন্য পুরাণ, এটা একটা তোমার ধর্ম পূজার শাস্ত্র গ্রন্থ, রামায় পণ্ডিত রচিত, এবং রামায় পণ্ডিতের কাল হচ্ছে 13 শতক বলে আমরা ধারণা করি। আর শূন্য পুরাণ হচ্ছে গদ্য পদ্যের মিশ্রণে রচিত একটি চম্পু কাব্য। চম্পু কাব্য কি? এই চম্পু কাব্য হচ্ছে গদ্য পদ্যের মিশ্রণে রচিত কাব্য, এবং এতে বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে। তো শুধু
শূন্য পুরাণ সম্পর্কেও প্রশ্ন থাকতে পারে, যে শূন্য পুরাণ সম্পর্কে যা জানেন লিখুন, অথবা শূন্য পুরাণ সম্পর্কে বিস্তারিত লিখুন। সেক্ষেত্রে শূন্য পুরাণ কোন সময়ে রচনা, কে রচনা করেছেন, এই গ্রন্থের বিষয়বস্তু কি, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। এছাড়া শূন্য পুরাণ ছাড়াও আরো যেটা আছে সেটা হচ্ছে শেখ শুভদয়া। শেখ, শেখ মানে হচ্ছে শেখ, শেখের শুভদয়া। তাহলে রাজা লক্ষণ সেনের সভাকবি হলায়ুত মিশ্র রচিত শেখ শুভদয়া হচ্ছে সংস্কৃত গদ্য পদ্যে লেখা চম্পকাব্য। দুটোই আমরা দেখতে পাচ্ছি, চম্পকাব্য এবং দুটোই হচ্ছে সংস্কৃতে লেখা, এবং এটা হচ্ছে রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী অবলম্বনে রচিত। এবং এখানে তোমার বাংলা ছড়া বা আর্যা আছে, খনার বচন আছে, এবং ভাটিয়ালি রাগের একটি প্রেম সঙ্গীত আছে কোথায়, এই শেখ শুভদয়াতে। এই যে তোমার খনার বচন, খনার বচন হচ্ছে প্রাচীন যুগের সৃষ্টি। কেন প্রাচীন যুগে হচ্ছে আমরা শুধু লিখিত নিদর্শন একটাই পাচ্ছি, সেটা হচ্ছে চর্যাপদ। প্রাচীন যুগের একটাই লিখিত নিদর্শন, সেটা হচ্ছে চর্যাপদ। কিন্তু তোমার ছড়াও কিন্তু প্রাচীন যুগের সৃষ্টি, কিন্তু সেটার কোনো লিখিত নিদর্শন নেই। প্রাচীন যুগের সৃষ্টি কিন্তু মুখে মুখে ছিল, লিখিত নিদর্শন ছিল না। লিখিত নিদর্শন আমরা কোথায় পেয়েছি, এই অন্ধকার যুগে, মানে হচ্ছে মধ্যযুগের শুরুতে পেয়েছি, মধ্যযুগের শুরুতে পেয়েছি। ঠিক আছে। ডাক ও খনার বচন, ডাক ও খনার বচন সেম প্রাচীন যুগের সৃষ্টি হলেও সেটা মুখে মুখে একেবারে আধুনিক যুগে চলে এসেছে, যার কারণে এটার মধ্যে আর প্রাচীনত্ব অবশিষ্ট নেই। অনেকে মনে করেন ডাক এবং খনা কোনো বিশেষ ব্যক্তির নাম, তবে বর্তমানে ধারণা করা হয় এগুলো কোনো ব্যক্তির নাম ছিল না। তাহলে দেখো, ডাক ও খনার বচনকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সৃষ্টি বলে বিবেচনা করা হয়, কিন্তু এগুলো বিকাশ লাভ করে মধ্যযুগের শুরুতে। কারণ প্রাচীন যুগের হচ্ছে এগুলো কি মুখে মুখে ছিল, হ্যাঁ, এগুলো কোনো লিখিত নিদর্শন ছিল না, এটা অলিখিত নিদর্শন। ধারণা করা হয় খনা হচ্ছে একজন বিদেশি নারী ছিলেন। খনার বচনে কৃষি এবং লোকজীবন কেন্দ্রিক বিচিত্র অভিজ্ঞতা সন্নিবেশিত হয়েছে। আমরা অনেকগুলো পাই মুখস্থ, তাই না? ফসল, উদ্ভিদ সংক্রান্ত নানা দিক নির্দেশনা ছাড়াও প্রকৃতি দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার নানা উপদেশ খনার বচনে রয়েছে। আর হচ্ছে তোমার ডাকের বচন, প্রাচীন আমলে এক শ্রেণীর বৌদ্ধতান্ত্রিক সাধককে বলা হতো ডাক, এবং ডাকের বচনে সাধারণত জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব এবং মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। তো যদি ডাক এবং খনার বচন সম্পর্কে আসে, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। এখন আসো আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়েছি এর মধ্যে তোমার কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের মধ্যযুগ কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বাংলা সাহিত্য, এটা যে ধারা, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, এবং এর মধ্যে 1201 থেকে 1800 সাল সেটাই হচ্ছে মধ্যযুগ, এটা উল্লেখ করবে। আর মধ্যযুগের সাহিত্য ধারা সমূহ কি কি? গতকাল বলেছিলাম মধ্যযুগের প্রধান সাহিত্যিক ধারা হচ্ছে বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য। এই অনুবাদ সাহিত্যগুলো হচ্ছে, আবার তুমি 2 ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে অনুবাদ। এই অনুবাদ সাহিত্যগুলো হচ্ছে তোমার বিখ্যাত রচনা, বিশেষ করে তোমার আরবি, ফার্সি, হিন্দি এবং সংস্কৃত, এগুলো থেকে অনুদিত হয়েছে, এবং রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান। তাহলে এগুলো অবশ্যই লিখবে। আর এছাড়াও অন্যান্য যে শাখাগুলো, মঙ্গল কাব্য, এগুলো ভেঙে ভেঙে লিখবা। মঙ্গল কাব্য, তারপর বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, নাথ সাহিত্য, অনুবাদ সাহিত্য। হ্যাঁ, প্রথমে হচ্ছে এই 4 ভাগ দিবে। আসলে বাংলা সাহিত্যের মধ্যযুগ কি, মধ্যযুগের সাহিত্য ধারাসমূহ কি কি, এখানে আমি আর উল্লেখ করছি না, কেন বলে দেই, তোমার যখন 3 নম্বরের প্রশ্ন হবে তুমি কিছুটা ছোট করে লিখতে পারবা। আর যখন বলবে যে মধ্যযুগের সাহিত্য ধারাসমূহ কি কি, 6 নম্বরের প্রশ্ন আসবে, তখন তোমাকে কিছুটা বড় করে উল্লেখ করতে হবে। সেই ক্ষেত্রে তোমার, যেমন ধরো এখানে আমরা বলেছি যে বৈষ্ণব পদাবলী, তাহলে বৈষ্ণব পদকর্তা কারা ছিলেন কিছুতে তুলে ধরতে পারো। মঙ্গল কাব্য, উল্লেখযোগ্য মঙ্গল কাব্য কোনগুলো, হ্যাঁ, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, তারপর হচ্ছে অন্নদা মঙ্গল, এগুলো তুলে ধরতে পারো। অনুবাদ সাহিত্যের মধ্যে কি কি আছে, যেমন ধরো তোমার সংস্কৃত থেকে কোনটা কোনটা অনুদিত হয়েছে, হ্যাঁ, রামায়ণ মহাভারত, তারপর তোমার ফার্সি থেকে কি কি অনুদিত হয়েছে, আরবি থেকে কি কি অনুদিত হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো তুলে ধরতে পারো। তারপর কয়েকটা রোমান্স ধর্মী প্রাণপ্রেক্ষণের নাম তুলে ধরতে পারো। যখন 6 নম্বরের যেহেতু প্রশ্ন একবার এসেছে, বলা যায় না সামনে 6 নম্বরের প্রশ্ন হতেও পারে, সেক্ষেত্রে আরো কিছুটা বিস্তারিত তুলে ধরতে হবে। সেম প্রশ্নই আসতে পারে, বাংলা সাহিত্যের মধ্যযুগ কি, সাহিত্য ধারাসমূহ কি কি। ঠিক আছে, এটাও সেম, এটা জাস্ট আর একটু বড় আকারে লেখা। আর সবসময় একটু বড় আকারে যেটা লেখা আছে সেটা পড়ে রাখবা। সবসময় সবকিছু যে মুখস্থ করতে হবে, মুখস্থ থাকবে এমন না। তুমি পরীক্ষার হলে প্রশ্ন একটু ঘুরে ফিরে যেভাবেই দিক না কেন, তুমি তখন তুলে ধরতে পারবা মূল বিষয়বস্তুটা, যদি জানা থাকে। বাংলা সাহিত্যের মধ্যযুগ কি?
বৈশিষ্ট্য নির্দেশ পূর্বক মধ্যযুগের সাহিত্য ধারার সংক্ষিপ্ত পরিচয় দিন। তাহলে খেয়াল করো, মধ্যযুগ কি, এটা আমরা অলরেডি অনেকবার বলে ফেলেছি, এটা নিয়ে আমরা আলোচনা করছি না। বৈশিষ্ট্য নির্দেশ পূর্বক মধ্যযুগের সাহিত্য ধারা, মানে মধ্যযুগের যে সাহিত্য ধারা সম্পর্কে আমরা অলরেডি বলেছি, সেটার বৈশিষ্ট্য তোমাকে তুলে ধরতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, মধ্যযুগের সাহিত্যের দেবদেবীর প্রাধান্য বিদ্যমান। তাহলে দেবদেবীর প্রাধান্য আছে, এরকম কি আমরা মঙ্গল কাব্যগুলোর কথা তুলে ধরতে পারি, তাই না? তবে মানুষের কথাও অস্বীকৃত হয়নি। বলেছিলাম যে অন্ত মধ্যযুগে, মানে মধ্যযুগের শেষের দিকে সাহিত্যে মানব মহিমা উচ্চকিত হয়ে উঠেছে। মধ্যযুগের সাহিত্য অনুবাদমূলক। এখানে তোমার সংস্কৃত, মহাভারত, ভাগবত থেকে অনুবাদিত হচ্ছে, হ্যাঁ, আরো অন্যান্য যে রোমান্টিক প্রণয় প্রকারগুলো তোমার ফার্সি থেকে, আরবি থেকে তোমার অনুদিত হয়েছে। তারপর রোমান্সমূলক প্রণয় প্রকার মধ্যযুগের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য। মধ্যযুগের বাংলা সাহিত্য প্রধানত ধর্মীয় বিষয় অবলম্বনে, ওই ঘুরে ফিরে এক কথা, যেটা দেবদেবীর প্রাধান্য বিষয় পাচ্ছে সেটা তোমার ওই ধর্মীয় বিষয়বস্তু। ঠিক আছে, মধ্যযুগের বাংলা সাহিত্য ছিল গীতি নির্ভর। তাহলে এগুলো হচ্ছে মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য। তোমার সাহিত্য ধারা নিয়েও আসতে পারে, সাহিত্যের যে বৈশিষ্ট্য সেটাও আসতে পারে। আরেকটা প্রশ্ন, বাংলা সাহিত্য অন্ধকার যুগ বলতে কি বোঝায়? এটা নিয়ে আমি আর বলছি না। অন্ধকার যুগ কত সাল থেকে কত সাল, কেন এটা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, তোমার গবেষকগণ কি বলেছেন, হ্যাঁ, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। অন্ধকার যুগের উদ্ভব কেন হয়? তাহলে এখানে তুমি দুটো মতামতই তুলে ধরবা। তোমার এখানে তুর্কি শাসনের কথাটাও তুলবা, আবার হচ্ছে যে ব্রাহ্মণ যারা ছিল, হ্যাঁ, ব্রাহ্মণ্যবাদী, তাদের কথাও এখানে তুলে ধরতে হবে, দুটোই তুলে ধরতে হবে। অন্ধকার যুগে সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করো। তাহলে অন্ধকার যুগে আমরা কি কি পাচ্ছি? শূন্য পুরাণ এবং শেখ সুবোধয়া পাচ্ছি। এগুলো কে লিখেছেন? এই গ্রন্থগুলো কতটা অধ্যায়ে বিভক্ত? যেমন শূন্য পুরাণ হচ্ছে তোমার 51টি অধ্যায়ে বিভক্ত, এবং এখানে তোমার উল্লেখযোগ্য বিষয় কি কি, তোমার এখানে কোনো কবিতা পাওয়া যাচ্ছে কিনা, হ্যাঁ, সেটা উল্লেখ করবা। শেখ সুবোধয়া মানে কি, বা এটা কে রচনা করেছেন, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। অন্ধকার যুগ কি সত্যি অন্ধকার বা নিষ্ফলা? না, সত্যি অন্ধকার বা নিষ্ফলা নয়। আমরা পেয়েছি, তবে বাংলায় পাইনি। আমরা সংস্কৃতে পেয়েছি, প্রাকৃত ভাষায় পেয়েছি, অপভ্রংশে পেয়েছি, হ্যাঁ, সেটা বলবে। এবং আহমদ শরীফ বাংলা সাহিত্যের অন্ধকার যুগকে খারিজ করে দিয়েছেন। তাহলে তুমি যখন অন্ধকার যুগের মতামত দিবা, যে আপনার মতামত ব্যাখ্যা করুন, তুমি একই সাথে গোপাল হালদার, সুকুমার সেন যেমন তোমার অন্ধকার যুগের কারণ তুর্কি শাসনকে দায়ী করেছে, ঠিক একইভাবে তুমি এটাও উল্লেখ করবা যে আহমদ শরীফ অন্ধকার যুগকে খারিজ করে দিয়েছেন, যে ওনার মতে কি অন্ধকার যুগ বলে কিছু নেই। সাহিত্য অন্ধকার যুগ নিয়ে যে বিতর্কের অবতারণা ঘটেছে তার পরিচয় দিন। ঘুরে ফিরে এতক্ষণ যা পড়েছি সেগুলোই। ঠিক আছে, শূন্য পুরাণ, শেখ সুবোধয়া সম্পর্কে লিখুন, আলাদা করে আসতে পারে। খনাকে, খনা নিয়ে পড়লাম আমরা। অন্ধকার যুগের কয়েকটি সাহিত্য নিদর্শন উল্লেখ করুন। আগে যেগুলো পড়েছি এতক্ষণ ধরে, এগুলো উল্লেখ করবা। ডাক ও খনার বচনের বৈশিষ্ট্য আলোচনা করুন। তাহলে তুমি ডাকের বচনে কে, ডাককে বা খনাকে, হ্যাঁ, ডাকের বচন কি নিয়ে আলোচনা করা হয়েছে, খনার বচন আর বিষয়বস্তু কি, এই বিষয়গুলো তুলে ধরবে। ডাক ও খনার বচন সম্পর্কে লিখুন। আমি এখানে দেখো বেশিরভাগ প্রশ্ন 3 নম্বরের জন্য কেমন হবে একটু ছোট করে, আবার তোমার একই প্রশ্ন তোমার 6 নম্বর হলে কেমন হবে একটু বড় সাইজের করে দিয়েছি। ঠিক আছে, দেখে নিবা। চলে আসছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। আমি মানে যতটুকু পড়িয়েছি অতটুকুর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে, সর্বোচ্চ কত ধরনের আসতে পারে, সবগুলোই হচ্ছে স্লাইডে রেখেছি। তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে নিলে তোমাদের ওই সম্পর্কে আর কোনো মানে ধারণার আর কোনো কিছু বাকি থাকবে না, হ্যাঁ, বা প্রশ্ন কত ধরনের, মানে কিভাবে কিভাবে করতে পারে, সব ধরন মোটামুটি আমি স্লাইডে রাখার চেষ্টা করেছি। তোমরা পড়তে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, অনলাইনে পড়লে যেহেতু লেখাটা হয় না, অনেক সময় অনেকের ধারণা থাকে না যে আসলে কতটুকু লেখা যায় আর কত সময়ের ভেতরে লেখা যায়। হ্যাঁ, তোমরা ঘড়ি ধরে লেখার চেষ্টা করবা। আর আরো ভালো হয় যদি কোথাও অফলাইনে পরীক্ষা দিতে পারো, এটা খুবই ভালো হয়। তাহলে তোমাদের বিশেষ করে শেষের দিকে হলেও তোমাদের ভালো প্র্যাকটিস হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চর্যাপদ নিয়ে আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে এটা কি বাংলা ভাষায় লেখা, কিন্তু অন্যান্য ভাষার যে পণ্ডিত বৃন্দ সেটা কিন্তু তাদের ভাষার আদি নিদর্শন হিসেবেই তারা মনে করেন, অসমিয়া, উড়িয়া। হ্যাঁ, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে এটা নিয়ে কোনো দ্বিধা নেই। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন এবং সর্বজন স্বীকৃত
খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলায় লেখা নয়। তাহলে এটা হচ্ছে সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ। আমরা যদি চর্যাপদ না পেতাম তাহলে আমরা ধরে নিতে পারতাম বাংলা ভাষায় রচিত প্রথম যে গ্রন্থ মানে সাহিত্য গ্রন্থ সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। যেহেতু চর্যাপদ আছে তাহলে এটা হচ্ছে মধ্যযুগের অন্তর্গত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি 1909 সালে বসন্ত রঞ্জন রায়, এটা হচ্ছে বিদ্বদ্ধ বল্লভ মানে হচ্ছে বল্লভ, বল্লভ মানে রাজা, মানে বিদ্যার বল্লভ, বিদ্যার রাজা, ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের টিনের চালের নিচ থেকে আবিষ্কার করেন। মানে তোমার চর্যাপদ পাওয়া গেছে কোথায়? একেবারে যেখানে পাওয়া গেল রয়্যাল লাইব্রেরিতে পাওয়া গেছে। আর এটা হচ্ছে একদম উল্টো স্থানে, একটা গ্রামের তোমার একটা গোয়াল ঘরের টিনের চালের নিচে পাওয়া গেছে এবং 1909 সালে খুব কাছাকাছি সময় পাওয়া গেছে। এবং এটাও তোমার প্রকাশিত হয়েছে 1916 সালে। চর্যাপদ প্রকাশিত হয়েছে 1916 সালে। তো কাব্যে বড়ু চণ্ডীদাসের 3টি ভণিতা পাওয়া যায়। ভণিতা মানে হচ্ছে কবিতায় কবির নাম যুক্ত উক্তি। কি কি ভণিতা? বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস এবং অনন্ত বড়ু চণ্ডীদাস, তিনটা নাম পাওয়া গেছে। আর বড়ু চণ্ডীদাস হচ্ছে আদি মধ্যযুগের প্রথম কবি, মানে মধ্যযুগের একদম শুরুর দিকের কবি। ওনার জন্মস্থান হচ্ছে বীরভূমের নান্নুর গ্রামে এবং শহীদুল্লাহর মতো হচ্ছে বাঁকুড়ার ছাতনা। এই বিষয়গুলো লাগবে। কেন লাগবে? যদি বড়ু চণ্ডীদাস সম্পর্কে আসি অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে বিস্তারিত লিখন, সেক্ষেত্রে তোমার লাগবে। তার প্রকৃত নাম হচ্ছে অনন্ত, বড়ু হচ্ছে তার কলিন্য উপাধি, আর চণ্ডীদাস হচ্ছে গুরুদত্ত নাম। পুঁথির পরিচয়। খুবই দুঃখজনক ভাবে যে কোনো পুঁথির প্রথম দিকে হচ্ছে দেবতার প্রশংসা থাকে, কবিতার নাম থাকে, হ্যাঁ, কিন্তু এখানেও একই অবস্থা। এটা হচ্ছে পুঁথির প্রথম দিকের 2টি পাতা, শেষের পাতাটা ছিল না। এছাড়া পুঁথির মধ্যেও কিছু পাতা ছিল না, যার কারণে আসলে কবির নাম কি এটা নিয়ে একটা দ্বিধা রয়ে যায়। হ্যাঁ, আত্মপরিচয়, রচনাকাল, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা যায় না। কিন্তু তোমার যেহেতু কবিতায় বিভিন্ন ভেতরে ভণিতা ছিল, ওখান থেকে তোমার কবির নাম জানা যাচ্ছে। আবার তোমার একটা চিঠি ছিল। তো শ্রীকৃষ্ণ কীর্তন 1916 সালে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন নামে। এবং পুঁথিতে প্রাপ্ত একটি চিরকুট অনুসারে এই কাব্যের প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখানে সে চিঠিটা আছে, আমি আর পড়ছি না। আর তোমার চিঠির 12টা স্থানে ধামালি কথাটার প্রয়োগ আছে, যার কারণে অনেকে মনে করেন এই গ্রন্থের নাম হতে পারে রাধা কৃষ্ণের ধামালি। কিন্তু তোমার বসন্ত রঞ্জন রায় যখন প্রকাশ করেন তখন তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামে প্রকাশ করেন, যার কারণে ওই নামটাই হচ্ছে থেকে গেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু হচ্ছে তোমার দীর্ঘকাল ধরে লোকমুখে প্রচলিত গল্প কাহিনী, পুরাণ এবং জয়দেবের গীত গোবিন্দের সমন্বিত প্রভাবে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছে। এটা মূল কাহিনী ভাগবত থেকে নেওয়া, তবে মাঝে মাঝে কিছু পংক্তি কাব্যবস্তু জয়দেবের গীত গোবিন্দ থেকে নেওয়া হয়েছে। এবং রাধা কৃষ্ণের প্রেম বিরহই হচ্ছে এই কাব্যের মূল বিষয়। আর এই কাব্যের যে কাহিনী বাহ্যিক দিক থেকে পৌরাণিক রাধার অনুসারী, কিন্তু সেটা লোকজীবনকে ভিত্তি করে সৃষ্টি করা হয়েছে। যদিও কাহিনী পৌরাণিক, কিন্তু শ্রীকৃষ্ণের যে রাধা কৃষ্ণ তাদেরকে আমরা একেবারে কি আমাদের লোকজীবনের যে মানুষ আমরা যেমন, হ্যাঁ, ঠিক ওভাবেই হচ্ছে আমরা ওখানে দেখি। ওখানে আমরা দেবতা হিসেবে, দেবী হিসেবে আমরা ওখানে দেখি না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। এই আখ্যায়িকাটি মোট 13টি খণ্ডে বিভক্ত, এখানে এই নামগুলো আছে। এবং সর্বশেষ যে অংশ সেটা হচ্ছে রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13 খণ্ড, এখানে নামগুলো আছে। আর তোমাদের যেটা করতে হবে, কাহিনীটা জেনে রাখতে হবে। কাহিনী যে কোনো বইতে আছে, সব বইতেই আছে। খুব সংক্ষেপে কাহিনীটা যখন জেনে রাখবা, যদি কখনো প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে কোনো 3টি খণ্ডের বর্ণনা দিন, হ্যাঁ, অথবা 3টি খণ্ডের অথবা 2টি খণ্ডের কাহিনী সংক্ষেপে লিখুন, তাহলে তোমাদের সেটা আর সমস্যা হবে না। হ্যাঁ, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড, এগুলো প্রত্যেকটা যে খণ্ডের নামগুলো এগুলো হচ্ছে কাহিনীর সাথে মিলানো। কাহিনীর সাথে মিলানো, যেমন তাম্বুল খণ্ডে কি হয়, দান খণ্ডে কি হয়, নৌকা খণ্ডে কি হয়, এগুলো প্রত্যেকটা ভার খণ্ড, ছত্রখণ্ড, এগুলো সবগুলো হচ্ছে কাহিনীর সাথে মিলিয়ে নামগুলো আছে। সো পড়লে খুব ভালোভাবেই মনে থাকবে, একবার পড়লেও মনে থাকবে। তো এখানে 13টা খণ্ডে মানে খুব সংক্ষিপ্ত এক লাইনে কোন খণ্ডের বিষয়বস্তু কি সেটা দেয়া আছে, তোমরা একটু পড়ে নিবা, দেখে নিবা। আমি এটা রিডিং পড়ছি না।
আর উপজীব্য অলরেডি বিষ্ণুর অবতার রূপে কৃষ্ণের জন্ম, বড়াই সহযোগিতা হচ্ছে বৃন্দাবনে রাধার সঙ্গে তার প্রণয়, এবং শেষে বৃন্দাবন এবং রাধা উভয়কে ত্যাগ করে কৃষ্ণের চিরতরে মথুরায় অভিপ্রায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী। আর এখানে চরিত্রগুলো, প্রধান চরিত্র হচ্ছে রাধা, কাব্যের প্রধান তিনটি চরিত্র রাধা, কৃষ্ণ আর বড়াই। প্রধান চরিত্র রাধা, বাবার নাম হচ্ছে সাগর আর মা হচ্ছে পদ্মা। রাধার স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ বা অভিমন্যু ঘোষ। নায়ক হচ্ছে কৃষ্ণ, পিতার নাম বসুদেব, মাতার নাম হচ্ছে দেবকী। এগুলো একটু মনে রাখবা। আর শ্রীকৃষ্ণ কীর্তন মূলত নাট্যগীতি, কারণ আমরা এখানে কি দেখি, আমরা নাটকের মধ্যে কি দেখি, নাটকের মধ্যে থেকে প্রচুর সংলাপ, রাইট, প্রচুর সংলাপ, ওকে বলতেছে, ওর সাথে কথা বলতেছে, হ্যাঁ। তো ঠিক আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এখানে দেখতে পাচ্ছি প্রচুর নাটকীয় সংলাপ। এখানে প্রচুর কথোপকথনের মাধ্যমে মনোভাবের যে ঘাত প্রতিঘাত প্রকাশিত হচ্ছে, এখানে আমরা প্রচুর নাটকীয় সংলাপ দেখতে পাচ্ছি, যার কারণে বলা হয়ে থাকে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটা নাটগীতি শ্রেণীর। আর এখানে তোমার যেহেতু রাধা কৃষ্ণের যে প্রেমটা, এটা তোমার রাধা কৃষ্ণ লীলা বিষয়ক হলো, এগুলো হচ্ছে লৌকিক কাহিনী কাব্য, এখানে কোনো আধ্যাত্মিক আবেদন নেই, পড়লে বুঝতে পারবা। যার কারণে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেম দৈহিক কামনা বাসনার বাহিরে যেতে পারেনি। এই কারণে শ্রীকৃষ্ণ কাব্যের যে রাধা কৃষ্ণ, সেটা জীবাত্মা পরমাত্মার প্রতীক নয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রাধা কৃষ্ণ, তারা হচ্ছে এই কাহিনীটা লৌকিক কাহিনী কাব্য, যার কারণে এরা হচ্ছে জীবাত্মা পরমাত্মার প্রতীক নয়। কিন্তু নর্মালি হচ্ছে তোমার রাধা কৃষ্ণ জীবাত্মা এবং পরমাত্মার প্রতীক। রাধা হচ্ছে জীবাত্মা আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মার প্রতীক, সেগুলো হচ্ছে তোমার পদাবলিতে, বৈষ্ণব পদাবলিতে। শ্রীকৃষ্ণ কীর্তন এখানে দরকার নাই, এগুলো প্রিলির জন্য দরকার। এখানে হচ্ছে কাব্যের কাহিনীটা সংক্ষেপে দেয়া আছে, এটা একটু দেখে নিবা, দেখে নিলে ধারণা থাকবে, ভালো মনে থাকবে। এখন খেয়াল করো, প্রশ্ন কি ধরনের আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে, কি ধরনের প্রশ্ন, কয় ধরনের, কি কি আসতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কখন, কোথা থেকে আবিষ্কার করেন? একদম প্রথম প্রশ্ন, সহজ প্রশ্ন, তাহলে এটা আমরা পারবো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কখন, কোথা থেকে আবিষ্কার করেন, যদি 6 নম্বরের দেয়, আমরা আরেকটু বড় করে লিখব, কে, কোথায়, কখন আবিষ্কার করেন, সেটার সাথে অল্প অল্প করে বর্ণনা দিব, ঠিক আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো, এটা অসংখ্যবার আসছে, এটা মনে রাখবা, ভালো করে পড়ে নিবা। দেখো 40-এ আসছে, 33-এ আসছে, 22-এ আসছে, 20 আসছে, 10 আসছে, আরো হয়তো আসতে পারে, এখানে নেই। তো বাংলা ভাষার দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আর প্রথম হচ্ছে চর্যাপদ। এর রচয়িতা হচ্ছে বরুচণ্ডীদাস। এর কাহিনী কোত্থেকে নেওয়া হচ্ছে, তারপর এখানে কৃষ্ণকে, কৃষ্ণের জন্ম কোথায়, তারপর কাহিনীটা অল্প করে লিখবা, রাধার জন্ম কোথায়, রাধা এবং কৃষ্ণের প্রেমটা কিভাবে হয়েছে, এখানে এই প্রেমের মধ্যে কে ভূমিকা পালন করেছে বা মধ্যবর্তী কে ছিল, বড়াইয়ের কথা তুলে ধরবা, এবং এগুলো রাধা কৃষ্ণের দেবলীলা মূলত এখানে মানব লীলা হয়ে উঠেছে। এটা কিন্তু আমরা বৈষ্ণব পদাবলীর যে রাধা কৃষ্ণ জীবাত্মা পরমাত্মার প্রতীক হিসেবে আমরা যাদের জানি, এখানে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা জীবাত্মা পরমাত্মার প্রতীক হিসেবে আমরা কি বৈষ্ণব পদাবলী রাধা কৃষ্ণকে গ্রহণ করছি, কিন্তু সেখানে ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য একটা ব্যাকুলতা আছে। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই ধরনের আধ্যাত্মিক ব্যাখ্যা বহির্ভূত, এটা অবশ্যই তুলে ধরতে হবে, অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে মূলত রাধা কৃষ্ণের প্রেম লীলাই হচ্ছে মুখ্য বিষয়, এখানে জীবাত্মা পরমাত্মার কোনো কিছু নেই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কে ধারণা দিন, একটু আগে যেটা বলেছিলাম, যদি রচয়িতা সম্পর্কে আসে, সেক্ষেত্রে বরুচণ্ডীদাসের কথা তুলে ধরতে হবে। তিনি আদি মধ্যযুগের প্রথম কবি, ওনার জন্মস্থান সম্পর্কে বলতে হবে। কাব্যে ওনার 3টা ভণিতা পাওয়া গেছে। ওনার প্রকৃত নাম অনন্ত, ওনার উপাধি হচ্ছে তোমার বরু, আর চণ্ডীদাস হচ্ছে ওনার গুরুদত্ত নাম। এই বিষয়গুলো তুলে ধরতে হবে। কোন 2টি খণ্ডের পরিচয় দিন, তাহলে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, কয়েকটা খণ্ড, 2টা না 3-4টা পড়ে রাখবা, তাহলে সহজে উত্তর করতে পারবা। 2টা আসুক বা 3টা আসুক, অনেক সময় 3টাও আসে। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 3টি খণ্ডের সংক্ষিপ্ত, এখানে কয়েকটা খণ্ড আমি জন্মখণ্ড, তাম্বুল খণ্ড সুবিধা মতো তোমরা পড়ে নিবা। মূলত হচ্ছে তুমি বরুচণ্ডীদাস সম্পর্কে লিখে এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে আলোচনাটা করবা, যেমন চরিত্র সম্পর্কে, কাহিনী নির্মাণে ওনার যে দক্ষতা,
এখানে নাটকীয় গুণের যে সমন্বয়, উপমা, প্রবাদ প্রবচন, যে তিনি প্রবাদ প্রবচন ধর্মী বাক্য বিন্যাস, ছন্দ অলংকার, এই সবকিছুতে আমরা দেখতে পাচ্ছি কি প্রতিভার স্বাক্ষর মেলে। এগুলো হচ্ছে একদম মুখস্থ, যে কোনো কাব্যের ক্ষেত্রে, যে কোনো কবিতার ক্ষেত্রে, যে কোনো উপন্যাসের ক্ষেত্রে তোমরা চাইলে এরকম লিখতে পারো। কিছু নির্দিষ্ট শব্দ, যাদের শব্দ ভান্ডার কম, লেখার সময় শব্দ ভান্ডার আসে না বা মুখস্থ করতে হয়, তারা কিন্তু এই বিষয়গুলো, মানে কিছু বিষয় আছে তুমি নিজের থেকে মনে রাখতে পারো যে আমি এটা এভাবে আসলে এভাবে লিখবো। কবি কৃতিত্বের কথা জানতে চেয়েছে। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য লিখন, বৈশিষ্ট্য অলরেডি এতক্ষণ যা যা পড়েছি এগুলা লিখবা। সেই সাথে তোমার কবি এই কাব্যের সংস্কৃত অলঙ্কার শাস্ত্র থেকে উপমা যেমন নিয়েছেন, তেমনি পল্লীর জীবনযাত্রা থেকেও কিছু তথ্য সহ এই বিষয়টা তুলবা। জন্মখণ্ড হতে রাধা বিরহ পর্যন্ত শৃঙ্গার, হাস্য, করুণ রসের কোনো অভাব নাই। কোন তোমার বিশেষ করে আমাদের এখানে যে খণ্ডগুলো, 13টা খণ্ড, কোন খণ্ডটা কেমন, কোন খণ্ডে কি ধরনের কাহিনী বর্ণিত হয়েছে, এখানে কি ধরনের উপমা ব্যবহৃত হয়েছে, কি ধরনের ছন্দ ব্যবহৃত হয়েছে, কোন রস এখানে আছে, হ্যাঁ, এই বিষয়গুলো তুলে ধরবা। এবং সর্বশেষে আমরা যেটা বলতে পারি যে কাহিনী গ্রন্থের পারঙ্গমতা, চরিত্র চিত্রণের দক্ষতা, রস, উপমা, নাটকীয়তা, গীতিধর্মিতা মিলে একটি সার্থক কাব্য। যদি কাব্যের বৈশিষ্ট্য জানতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে প্রশ্ন যেভাবেই হোক না কেন কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ বিচার করো। এই যে নাট্যগুণ, তাহলে কি এখানে কি আছে? এখানে অনেক উক্তি আছে, সংলাপ আছে, হ্যাঁ, সংলাপ প্রতি সংলাপ আছে, এবং এই সংলাপ প্রতি সংলাপের মাধ্যমে কি নাট্যকাব্যের মতো রস, গুণ এবং ভাবগুলোকে বরুচণ্ডী দাস বর্ণনা করেছেন। এবং শুধু জন্মখণ্ড বর্ণনা আকারে বিস্তৃত, এছাড়া সমগ্র কাব্যই হচ্ছে রাধাকৃষ্ণ বড়য়ের কথোপকথন ও সংলাপে ঘটিত। তাহলে নাটকের প্রধান গুণ হচ্ছে বাস্তবধর্মিতা। কবি কাব্যের শুরুর দিক থেকে শেষ পর্যন্ত গ্রাম্য জীবনের বাস্তব চালচিত্র এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তুলে ধরেছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে চরিত্রগুলো আছে, এই চরিত্রদ্বয় নানা দ্বন্দ্ব সংঘাতে আবর্তিত, যার কারণে আমরা বলতে পারি যে গঠনের দিক দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কেমন? নাট্যগুণ সম্পন্ন। ঠিক আছে, তাহলে এই যে নাট্যগুণ বিচার করতে বলেছে, এগুলো তুলে ধরবা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মানবিক আবেদন আলোচনা করো। এখানে যেহেতু দৈহিক বিষয়গুলো বেশি উঠে এসেছে, এজন্য তোমার এখানে বলছো যে মানবিক বিষয়গুলো, তাহলে যে মানবিক যে বিষয়গুলো আছে, হ্যাঁ, রাধাকৃষ্ণ চরিত্রের মাধ্যমে তোমার মানুষের যে সাধারণ যে দেহবোধের তিনি পরিচয় দিয়েছেন, হ্যাঁ, একটা বাস্তব পরিবেশে কি হয়, নরনারী যেভাবে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়, শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা সেটা চিত্র দেখতে পাই। হ্যাঁ, তোমার এখানে মন তো আসলে দেহকে বাদ দিয়ে নয়, তাই না? তো এই রাধার যে চিত্ত, কৃষ্ণের প্রতি যে আকর্ষণ, আবার রাধার প্রতি কৃষ্ণের যে আকর্ষণ, এই সবকিছুর মধ্য দিয়ে তিনি কি এই কাব্যের মানবিকতা প্রমাণ করেছেন। এবং এই কাব্যের বেদনা ও আনন্দের মধ্যে মানবিকতা স্পষ্ট। এগুলো তুলে ধরবা মানবিক আবেদন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে বড়াই চরিত্র মনে হয় না আসবে, একটু চোখ বুলে রাখবা, আর কিচ্ছু না। রাধা চরিত্রটা অবশ্যই জেনে নিবা, রাধা চরিত্রটা অবশ্যই পড়ে নিবা, রাধা চরিত্র কেমন ছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গ্রামীণ জীবনের কি পরিচয় পাওয়া যায় সেটা লিখুন। তাহলে আমরা গ্রামীণ জীবনের পরিচয়টা আমরা একটু খেয়াল করি, একটু আমাদের সাথে এখন দেখে নিলে এগুলো মনে থাকবে। তো বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। রাধা কৃষ্ণের প্রেম লীলার পাশাপাশি গ্রামীণ জীবনের চিত্র এখানে উঠে এসেছে। এখানে হিন্দু দেবকথা নিয়ে রচিত হলো গ্রাম্য হিন্দু সমাজের বাস্তব প্রমাণ চিত্র এখানে পাওয়া যায়। যেমন খুব অল্প বয়সে কি হয়, বিয়ে হয়ে যায়, হ্যাঁ, তারপর হচ্ছে এখানের মহিলারা কি ধরনের কাজ করে, যেমন হচ্ছে এর পটভূমি প্রবণতা উভয়ই হচ্ছে গ্রামীণ। এই কাব্যের রাধা গোপ পরিবারের বধূ, যারা তোমার আমরা দেখতাম রাধা কি দুধ বিক্রি করতো, রাধাকে শাশুড়ি, স্বামী ও ননদের ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে হয়, সেটা কিন্তু এখনো থাকে, তাই না? রাধা ঘুটে দিত, রান্না করতো, ঘুটে কি, ঘুটে বুঝো, এই যে তোমার গোবর দিয়ে এক ধরনের কি করে, এটা গ্রামে অনেকে দেখার কথা, আমি ছোটবেলায় অনেক দেখছি, এগুলো হচ্ছে জ্বালানোর জন্য ইউজ করা হয় সাধারণত। বাড়ির কাজ সব করার পর তাকে দুধ দই বিক্রি মথুরা হবে, মথুরার হাটে যেতে হতো। এ যেন গ্রামীণ বাঙালি বধূর দৈনন্দিন জীবনের গল্প। এই কাব্য শুধু ব্যক্তির আধার নয়, ভাগীরথী নদীর তীরের অশিক্ষিত গোপ পল্লীর এক বাস্তব প্রতিচ্ছবি। তখনকার পাশাপাশি তখনকার সমাজের কুমার, তেলি,
মিস্ত্রি প্রভৃতি পেশাজীবীর পরিচয় পাওয়া যায়। রাধাকে কেন্দ্র করে এই কাব্যে গ্রামীণ আবহ তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রাধা যে তোমার দুধ বিক্রি করতে যেত, সে যে সর্বদা স্বামী ননদের ভয়ে তোমার ভীত থাকতো, হ্যাঁ, এই বিষয়গুলো তুলে ধরবা। তাহলে আমরা এখানে যদি গ্রামীণ জীবনের পরিচয় আসে, আশা করি পারবা, কারণ খুবই সহজ, এবং এটা যেহেতু 36তম বিসিএস আসছে, সেহেতু তোমাদেরও কি 46-এ আসতে পারে, একটু দেখে যাবা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গ্রামীণ জীবনের কি পরিচয় পাওয়া যায় তা লিখুন। একই প্রশ্ন এখানে আমি আরেকটু বড় করে দিয়েছি, যদি 6 নম্বরের আসে তাহলে একটু ভালো করে পড়ে যাবা। এখানে হচ্ছে কিছু তোমার উক্তি প্রত্যুক্তি এখানে তোমার তুলে ধরা হয়েছে কাব্য থেকে, সেগুলো একটু দেখে নিবা। শ্রীকৃষ্ণ কীর্তনে বর্ণিত সমাজ চিত্র কিরকম, যেমন আমরা দেখতে পাচ্ছি তোমার গোপ জাতের যারা মেয়ে, তারা হচ্ছে দুধ দই বিক্রি করতে নিয়ে যাচ্ছে। তারপর সমাজে কুমার, তেলি, নাপিত, হ্যাঁ, তাদের পেশাজীবীর পরিচয় পাচ্ছি। হিসাব নিকাশ করি দিয়ে করা হতো। তাহলে সমাজ চিত্র খেয়াল করো, হিসাব নিকাশ করি দিয়ে করা হতো। করির বিনিময়ে কাজের শ্রমিক কুলি পাওয়া যেত। সমাজের রাজার শাসন বিরাজমান ছিল। প্রজাদের প্রতি কংস রাজার অত্যাচারের বিষয়টি স্পষ্ট। রাজকর এবং বিভিন্ন শুল্ক আদায়ের রীতি ছিল, যেহেতু সমাজ চিত্র। বিয়ে শাদীর প্রস্তাবে ঘটকের মাধ্যমে ফুল, পান, সন্দেশ এগুলো পাঠানো হতো। সমাজে বাল্য বিবাহ রীতির কথা জানা যায়। মন্ত্রতন্ত্রের লোকজন বিশ্বাস করতো, এখনো করে। মানে ডাক্তারের কাছে নিয়ে যায়, তোমরা যারা ডাক্তার আছো, দেখা যায় ডাক্তারের কাছে নিয়ে যায় কখন, একদম যখন আর পারছে না। গ্রামে সাধারণত যেটা হয়, কবিরাজের কাছে নিয়ে যাবে, যত পয়সা লাগুক খরচ করবে, কোনো সমস্যা নেই। একদম খারাপ অবস্থায় গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তখন আর টাকা পয়সা থাকবে না, তাই না? আচ্ছা, তারপর দেখো, মূর্ছিতা রাধাকে ঝাড়ফুকের দ্বারা জাগ্রত করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঝাড়ফুক তখনও ছিল, এখনো আছে। বাড়ির বাইরে যেতে বাধা পাওয়া, টিকটিকি ডাকা, হাঁচি আসা, এগুলোকে কুসংস্কার বা অমঙ্গলের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এগুলো এখনো হয় অনেক জায়গায়, টিকটিকি ডাকা, হাঁচি আসা। সাল তারিখ গণনার জন্য পঞ্জিকার প্রচলন ছিল। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তৎকালীন সমাজে যে খন্ড খন্ড চিত্র পাওয়া যায় তা পরিমাণে বেশি না হলেও তার মূল্য কম নয়। তাহলে আমরা সমাজে কি কি পাওয়া যায় এটা আমরা দেখে ফেললাম। যেভাবে আসুক আমরা পারবো আশা করি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কিত আরো কিছু প্রশ্ন, আমি আর এগুলো পড়ছি না। তোমার শ্রীকৃষ্ণ বরুচণ্ডী দাস সম্পর্কে এখানে ছোট ছোট কিছু প্রশ্ন, আর যেগুলো 3 নম্বরের জন্য আসতে পারে, এগুলো এখানে উল্লেখ করা আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কে আরো কিছু প্রশ্ন, দরকার নাই, প্রশ্ন দেখে নিবা। মঙ্গল কাব্য কি? মঙ্গল কাব্য কখন পড়া হয়? মঙ্গল কাব্য হচ্ছে যে কাব্য তোমার মানে শ্রবণ করলে, শুনলে ধারণা করা হয় মঙ্গল হয়, হ্যাঁ, এবং সব ধরনের অকল্যাণ দূর হয়, সেটাই হচ্ছে তোমার মঙ্গল কাব্য। এবং ধারণা করা হয় এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত এই কাব্যগুলো পাঠ করা হতো। এবং এই কাব্যের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একটা কাহিনী কাব্য। বর্তমানে যদি হতো তাহলে এগুলো কিভাবে লেখা হতো? উপন্যাস আকারে লেখা হতো। এগুলো এক প্রকার উপন্যাস, জাস্ট কাব্য আকারে লেখা হয়েছে মধ্যযুগ বলে। বর্তমান দিনে হলে এত মিলে এত কষ্ট করে লিখতো না, সবগুলো কি উপন্যাসের মতো গদ্যে লেখা হতো। নায়ক নায়িকা সবাই শাপগ্রস্ত, মানে অভিশাপগ্রস্ত। তোমার স্বর্গে থাকে, এরপর তারা অভিশাপ দেয়, ওই অভিশাপ পেয়ে তারা হচ্ছে মর্তে চলে আসে, পৃথিবীতে চলে আসে। এবং পৃথিবীতে আসার পর তারা কি করে, দেবদেবীর, যদিও তারা নিজেরা দেবদেবী কিন্তু মানুষের মতো আচরণ করে, এবং তারা যেই তোমার মূলত যদি চণ্ডী মঙ্গল হয় তাহলে তারা চণ্ডীর পূজার করে, অন্নদা হলে অন্নদার পূজার প্রচার করে, মনসা হলে মনসার পূজা প্রচার করে। এবং যখন তাদের পূজা প্রচার শেষ হয়ে যায়, পরবর্তীতে তারা আবার কি স্বর্গে ফিরে যায়। এবং মঙ্গল কাব্যে সাধারণত 5টা খণ্ড থাকে। তাহলে মঙ্গল কাব্য হচ্ছে ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। মূল উপজীব্য হলো দেবদেবীর গুণগান, এবং এই কাব্য ধারায় নারী দেবতাদের প্রাধান্য পরিলক্ষিত হয়। মঙ্গল কাব্য প্রধানত 2 প্রকার, পৌরাণিক মঙ্গল কাব্য আর হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে 3টি, মনসা, চণ্ডী এবং অন্নদা। মঙ্গল কাব্যের অপ্রধান ধারা দরকার নেই। মঙ্গল কাব্য নয় চৈতন্য মঙ্গল এবং গোবিন্দ মঙ্গল, এগুলো মঙ্গল কাব্য নয়। মঙ্গল কাব্যের যে 5টি অংশ, বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড আর হচ্ছে শ্রুতিফল। এখানে 5টি অংশে কোনটাতে কি হয়, যেমন ধরো বন্দনাতে কি হবে, তোমার দেবদেবীর নাম, হ্যাঁ, গুরুদের নাম বন্দনা করা হয়। তারপর গ্রন্থ রচনার কারণ, সে যে স্বপ্নাদেশ পেয়েছে, স্বপ্নে আদেশে দেবী এসে স্বপ্নে বলে গেছে, সেই বিষয়গুলো হচ্ছে
তোমার গ্রন্থ রচনার যে কারণ সেখানে বর্ণনা করা হয়। তাহলে 3টি মঙ্গল কাব্যের নাম লিখুন। 33তম বিসিএস আসছে, মানে এত সোজা প্রশ্ন। দেখো এখন এই প্রশ্নটা যদি তোমার 6 নম্বরের জন্য আসে, তাহলে 3টি মঙ্গল কাব্যের শুধু নাম লিখলে হবে না। হ্যাঁ, কে রচনা করেছেন, তারপরে তোমার আদি কবিকে, তারপরে হচ্ছে তোমার আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে, এই বিষয়গুলো তুলে ধরতে হবে যদি প্রশ্ন বড় হয়। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো লিখুন। বৈশিষ্ট্য অলরেডি আমরা পড়ে ফেলেছি, তাই না? এখানে 5টা অংশ থাকে। এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবারে শেষ হয়। দেবদেবীর গুণকীর্তন থাকে এবং পূজা লাভের উদ্দেশ্যে হচ্ছে এটা রচিত হয়। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য এটা আমরা একটু খেয়াল করি, হ্যাঁ একটু দেখি। তাহলে দেখো মঙ্গল কাব্যের যে বৈশিষ্ট্যগুলো, আমরা তো অলরেডি কিছু বৈশিষ্ট্য পড়েছি। এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য, যেমন এই কাব্যের ছন্দ সাধারণত পয়া ত্রিপদী। তারপর হচ্ছে মনসা মঙ্গল ছাড়া সমস্ত মঙ্গল কাব্যে যুদ্ধের বিস্তৃত বর্ণনা পাওয়া যায়। আমরা অন্যান্য মঙ্গল কাব্যগুলোতে আমরা যুদ্ধের বিস্তৃত বর্ণনা পাচ্ছি। কোন কোন কাব্যে মানব চরিত্র অঙ্কন করতেও দেখা যায়, মানে তোমার দেবদেবী ছাড়াও আমরা এখানে মানব চরিত্র অঙ্কন করতে দেখতে পাচ্ছি। এছাড়াও সুখ দুঃখের 12 মাসি গান, চৌতিসা, স্তুতি, নারীর প্রতি নিন্দার বর্ণনা, রন্ধন শিল্প বর্ণনা, ফল ফুল পশু পাখির বর্ণনা পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন প্রহেলিকা, ধাঁধা, প্রবাদ প্রবচন, লোকবিশ্বাস, লোকশ্রুতি প্রভৃতি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তোমার মঙ্গল কাব্যে। তাহলে প্রথম যেগুলো পড়েছিলাম যে কয়েকটা বৈশিষ্ট্য তোমার মঙ্গল কাব্য তোমার মঙ্গল হয়, তারপর হচ্ছে এখানে 5টা অংশ থাকে, তারপর হচ্ছে এখানে তোমার মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত, তারপরে ওই 5টা অংশ সম্পর্কে বর্ণনা করতে পারো। এছাড়াও পাশাপাশি এখন যেগুলো বললাম এগুলো তুলে ধরতে পারো। বাংলা মঙ্গল কাব্য ধারায় 2জন বিখ্যাত কবির নাম লিখুন। প্রত্যেকটির একটি করে কাব্যের নাম। এত সহজ। তোমার মুকুন্দরাম চণ্ডী মঙ্গল দিলা, আর হচ্ছে ভারতচন্দ্রের হচ্ছে তোমার অন্নদা মঙ্গল। মনসা মঙ্গল কাব্যের যে কোনো একজন কবির নাম লিখুন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মনসা মঙ্গল থেকে আসছে। তাহলে মনসা মঙ্গল যদি আসে, সেক্ষেত্রে তুমি বিজয় গুপ্তের কথা তুলে ধরতে পারো। আর বিজয় গুপ্তের রচিত কাব্য হচ্ছে পদ্ম পুরাণ, এবং তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের যে পৃষ্ঠপোষক আলাউদ্দিন হোসেন শাহের আমলে এই কাব্যটা তিনি লিখেন, এবং এই কাব্যের জন্য তিনি মহাকবি উপাধি লাভ করেন। এবং তিনি বরিশালের ফুলশ্রী, বর্তমানে হচ্ছে এটা কি নাম, গৈলা গ্রাম, একটু মনে রাখো, গৈলা গ্রামে জন্মগ্রহণ করেন এবং 15শ শতকের শেষের দিকে মারা যান। এটা যদি খুব কঠিন প্রশ্ন করে, ভেতর থেকে প্রশ্ন করে, তখন তোমার কবির সম্পর্কে ভালো করে জানতে হবে, লিখতে হবে। তাহলে মঙ্গল কাব্য ধারা 2জন বিখ্যাত কবির নাম লিখুন। তুমি আরো সহজ করে লিখতে পারো, যদি শুধু মঙ্গল কাব্য বললে তো যে কোনো মঙ্গল কাব্য থেকে লিখতে পারো। আর যদি মনসা মঙ্গল বা চণ্ডী মঙ্গল এগুলো স্পষ্ট করে দেয়, তাহলে যারা বিখ্যাত আছে তাদের সম্পর্কে লিখতে পারো। যেমন চণ্ডী মঙ্গলের কথা যদি আসে, সাথে সাথে অবশ্যই মুকুন্দরাম চক্রবর্তীর কথা তুলে ধরবা। আর যদি মনসা মঙ্গল থেকে আসে, তাহলে বিজয় গুপ্তের কথা তুলে ধরতে পারো। মঙ্গল কাব্যকে এই নাম দেওয়ার কারণ কি, এটা অলরেডি অনেকবার বলেছি। এই তোমার মঙ্গল কাব্য যদি তুমি শুনো, পড়ো বা বলো, যাই করো না কেন, কি হবে, মঙ্গল হবে। এবং এরূপ ভাবনা থেকেই হচ্ছে এটার নাম মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে প্রধানত কয়টি অংশ থাকে? 5টা থাকে। এই 5টার বর্ণনা এখানে। মনসা মঙ্গল কাব্যের উদ্ভবের সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করুন, অথবা মঙ্গল কাব্য রচনার প্রেক্ষাপট বর্ণনা করো, যে মঙ্গল কাব্যগুলো কিভাবে আসছে, হ্যাঁ কি কারণে এগুলো রচিত হয়েছে। 12 মাসা বা 12 মাসি বলতে কি বোঝায়? 12 মাসা হচ্ছে তোমার মধ্যযুগের বাংলা সাহিত্যে নায়িকাদের যে 12 মাসের সুখ দুঃখের বর্ণনা, এটাই হচ্ছে তোমার 12 মাসা নামে পরিচিত। মঙ্গল কাব্যের নায়িকা তার নায়ককে দোষারোপ করে, মানে আমি আমি হওয়াতে তোমার সংসার করে যাচ্ছি, মানে এইরকম করে তোমার 12 মাসের যে অর্থনৈতিক দৈন্য বা যে বিপর্যয়, যে কষ্ট, হ্যাঁ সেটা বর্ণনা করে, সেটাই হচ্ছে কি 12 মাসা। আর হচ্ছে তোমার কোন কোন কাব্যে 12 মাসের স্থলে 34 মধ্য দিয়ে এই বিরহটা বর্ণিত হয়। 34 বলতে কি বুঝো? 34 হচ্ছে তোমার বাংলা 34টি ব্যঞ্জন বর্ণের ক থেকে হ পর্যন্ত প্রত্যেকটি এক বা একাধিক চরণের আদ্য বর্ণ রূপে ব্যবহার করে বিভিন্ন মাস বা ঋতুতে নায়ক নায়িকার যে বিরহের বর্ণনা, সেটাই হচ্ছে 34। 34 মানে হচ্ছে বিলাপ। তাহলে কোন কোন কাব্যে হচ্ছে তোমার 12 মাসা, আর কোথাও কোথাও হচ্ছে 34। যেমন লালি মজনুতে হচ্ছে 12 মাসার পরিবর্তে 34 মাধ্যমে তোমার নায়ক নায়িকার বিরহ কষ্টের
বর্ণনা করা আছে। তাহলে তোমার 22 এবং হচ্ছে 34 সম্পর্কে কিছুটা ধারণা রাখবা। মঙ্গল কাব্য প্রধানত কয় প্রকার বলেছি? পৌরাণিক আর লৌকিক। তারপর আসো মনসা মঙ্গল। মনসা হচ্ছে সাপের দেবী। হ্যাঁ, সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনী ইত্যাদি নিয়ে রচিতই হচ্ছে মনসা মঙ্গল কাব্য। এবং সমাজের নিচু শ্রেণীতে মনসা পূজার প্রচলন ঘটে। মনসা দেবীর পূজা প্রচার, দেবী মনসার গুণকীর্তন, এটাই হচ্ছে মনসা মঙ্গল কাব্যের উপজীব্য। মনসা সাপের দেবী, শিবের মানস কন্যা। মনসার দুটো নাম, একটা হচ্ছে কেতকা, কেয়া পাতার মধ্যে ওনার জন্ম এজন্য, আরেকটা হচ্ছে পদ্মাবতী। মনসা মঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র: মনসা দেবী নিজে, সনকা, নেতা থোপানি একই নাম, লক্ষিন্দর, বেহুলা, এরা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। এই চাঁদ সদাগর হচ্ছে মূলত মনসাকে পূজা দেয় না, এবং এই কারণে মনসা হচ্ছে তার সব ছেলেকে মেরে ফেলে, এবং সর্বশেষ ছেলে হচ্ছে লক্ষিন্দর। তাকে যখন সে সাপে কাটে, তখন বেহুলা হচ্ছে তার স্ত্রী, তাকে নিয়ে হচ্ছে ভেলাই করে চলে যায়, এবং অবশেষে লক্ষিন্দরের জীবন ফেরত আনে, এবং শেষ পর্যন্ত চাঁদ সদাগর মনসার পূজা দিতে রাজি হয়। এটাই হচ্ছে মূল ঘটনা, মূল কাহিনী। তো এখান থেকে তোমার বিভিন্ন চরিত্র থেকে প্রশ্ন আসতে পারে। মনসা মঙ্গলের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয় গুপ্ত। যার কারণে বলেছিলাম, যদি মনসা মঙ্গল কাব্যধারা থেকে কোনো কবি সম্পর্কে আসে, নির্দিষ্ট করে কোনো কবি সম্পর্কে আসে, বিজয় গুপ্তের কথা উল্লেখ করবা। বিজয় গুপ্তের বাড়ি হচ্ছে বরিশালে ছিল, তোমার বর্তমানে হচ্ছে তোমার গৈলা গ্রাম, যেটা আগে ফুল্লশ্রী, হ্যাঁ ফুল্লশ্রী ছিল। আর হচ্ছে ওনার যে কাব্য, সেটার নাম হচ্ছে পদ্মপুরাণ। আর এগুলো হচ্ছে উল্লেখ করবা, যেটা অলরেডি স্লাইডে আছে। 22 অলরেডি বলেছি। 22 জন কবিতায় সমৃদ্ধ তোমার মনসা মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপ: মনসা মঙ্গল, এটা পড়ে নিবা। মনসা মঙ্গলের পরিচয় দিন। মনসা মঙ্গল কি? মনসা মঙ্গলের অলরেডি অনেক পরিচয় আমরা দিয়েছি। মনসা মনসা হচ্ছে সাপের দেবী, এবং প্রাচীনকাল থেকে হচ্ছে তোমার বাংলায় বিষাক্ত সাপের উপস্থিতি ছিল, যার কামড়ে অনেকে মানুষের মৃত্যু হতো। এই লৌকিক ভয় থেকেই মূলত পৌরাণিক মনসার জন্ম। মনসা মঙ্গল কাব্যের উপজীব্য কি? অলরেডি অনেকবার বলেছি, কাহিনীটা ছোট্ট করে লিখে দিবা উপজীব্যটা। মনসা মঙ্গল কাব্যের যে কোনো একজন কবির পরিচয় লিখুন। তাহলে অলরেডি আমরা পড়েছি বিজয়গুপ্ত সম্পর্কে, তাই না? বিজয়গুপ্তের দেশ কোথায়? দেখো, এটা 15তম বিসিএস আসছে, অনেক আগে। এটা হচ্ছে বরিশালের গৈলা গ্রাম, যেটা বর্তমানে প্রাচীন নাম হচ্ছে ফুল্লশ্রী। কবি ও কাব্যের কাল নির্ণয়, আচ্ছা এটা দরকার নাই। মনসা মঙ্গল কাব্যের উদ্ভবের সামাজিক প্রেক্ষাপট, এটা অলরেডি বলেছি। মঙ্গল হচ্ছে তোমার কল্যাণ। তো মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য ধারা হচ্ছে মঙ্গল কাব্য, এবং বিভিন্ন দেবদেবীর গুণকীর্তন হচ্ছে এই কাব্যের উপজীব্য। আর মনসা মঙ্গল কি? মনসা মঙ্গল হচ্ছে সমাজের নিচু শ্রেণীতে মনসা পূজার প্রচলন ঘটে। এর কারণ হচ্ছে আমাদের এখানে তোমার সাপের প্রাদুর্ভাব অনেক বেশি ছিল, এবং সেই ভয় থেকেই হচ্ছে তোমার মনসার যে পূজার যে প্রচলনটা, এই বিষয়টা তোমার প্রচলিত হয়ে যায়, এবং সেখান থেকে হচ্ছে পূজা প্রচারের কাহিনী থেকেই হচ্ছে এই মনসা মঙ্গল কাব্যের মূল উপজীব্য। মনসা মঙ্গল কাব্য কয়দিন ধরে গাওয়া হতো? 8 দিন ধরে গাওয়া হতো। এক মঙ্গলবারে শুরু হতো, আরেক মঙ্গলবারে শেষ হতো, এবং শেষ দিনের পালার শেষ অংশে সমগ্র কাব্যের অনুবাদ থাকতো। সেই সংক্ষিপ্ত সারের নাম হচ্ছে অষ্টমঙ্গলা। এই বিষয়গুলো হচ্ছে তোমার যদি বিস্তারিত পড়তে চাও কেউ, তাহলে মাহবুবুল আলমের সাহিত্যের ইতিহাস পড়তে পারো যদি বিস্তারিত পড়তে চাও। এই যে অষ্টমঙ্গলা, হ্যাঁ, তারপরে এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা পাবা। মনসা মঙ্গল কাব্যধারা 3 জন কবির পরিচয় দাও। যদি ভেতর থেকে প্রশ্ন আসে, কঠিন প্রশ্ন আসে, তখন এই ধরনের প্রশ্ন আসবে, নাহলে এভাবে প্রশ্ন আসবে না, বরং চরিত্র থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে আমরা নারায়ণ দেব, ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। বিপ্রদাস পিপিলাই, ওনার যে কাব্য সেটা নাম হচ্ছে মনসা বিজয়। তারপর হচ্ছে দ্বিজবংশী দাস, ওনার হচ্ছে কিশোরগঞ্জে, এবং ওনার মেয়ের সম্পর্কে আমরা জানি, চন্দ্রাবতী হচ্ছে ওনার মেয়ে। তারপর হচ্ছে কেতকা দাস, ওনার নাম হচ্ছে ক্ষেমানন্দ, আর উপাধি হচ্ছে কেতকা দাস। ক্ষেমানন্দ হচ্ছে মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, আর তিনি হচ্ছেন কেতকা দাস 7দশ শতকের কবি। মনসা মঙ্গল কাব্যের বেহুলা চরিত্রটির বৈশিষ্ট্য উল্লেখ করুন, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 40তম বিসিএস আসছে। 35-এর পরে যে প্রশ্নগুলো আসছে, এগুলো খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে, একটাও বাদ দেওয়া যাবে না।
35-এর পরে যে প্রশ্নগুলো আসছে একদম কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, খুব ভালো করে পারলে নোট করে পড়লে আরো ভালো। বেহুলা মনসামঙ্গল কাব্যের অন্যতম চরিত্র, যাকে কেন্দ্র করে বাংলার লোক সমাজে প্রচলিত আছে একটা জনপ্রিয় কাহিনী তো তোমরা জানো, অলরেডি বলেছি। এবং তার যে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলি একটু দেখো, সে সতীসাধী, পরমা সুন্দরী এবং সর্বগুণে গুণান্বিতা। বেহুলা মধ্যযুগের সবচেয়ে পতিপ্রাণা, যে তোমার হাজবেন্ডকে নিয়ে কোথায় ভেলাই করে ভেসে গেছে হাজবেন্ডের প্রাণটা ফিরিয়ে দিবে বলে, আরেকজনকে বিয়ে না করে। তো তিনি হচ্ছেন সবচেয়ে স্বামী ভক্ত চরিত্র মধ্যযুগের। মানবিকতার চরম বিপর্যয়ে সেই যুগে তার স্বামীর বাসর রাতেই সর্পদংশনে মৃত্যু হলে স্বামীর পুনর্জীবন লাভের আশায় দেবতার নির্দেশে কলা গাছের ভেলায় গাঙ্গুরের জলে ভেসে যৌবনোদ্দীপ্ত বেহুলা সকল বাধা অতিক্রম করে দেবপুরীতে পৌঁছান এবং স্বামীর পুনর্জীবন লাভে সক্ষম হন। তো ভারতীয় নারী, বিশেষ করে বাঙালি নারীর প্রতিভক্তির এক অনুপম দৃষ্টান্ত হচ্ছে বেহুলা চরিত্র। তাহলে বেহুলা চরিত্রের মূল বিষয়টা হচ্ছে প্রতিভক্তি, এটাকে ঘুরাই পেঁচাই সুন্দর করে লিখে দিলাম। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রতিপ্রাণা চরিত্রের পরিচয় দাও, তাহলে অবশ্যই কি আসবে? অবশ্যই হচ্ছে বেহুলা। দুটো প্রশ্নই পড়ে নিবা, তাহলে দুটো থেকে লিখতে পারবা একসাথে করে। আচ্ছা, এখানে কি মঙ্গল কাব্য ধারায় মনসামঙ্গল কাব্যের বিশিষ্টতা কিসে? এটা হচ্ছে নিয়তির বিরুদ্ধে মানুষের যে বিদ্রোহের কাহিনী, সেটা রূপায়ণের জন্য। তাহলে লাগবে না। 22 বলতে কি বোঝায়? 22 তো অলরেডি বলেছি, 22 জন কবির যে পদ সংকলন তোমার মনসামঙ্গলের, সেটাই হচ্ছে 22। চণ্ডীমঙ্গল কাব্য, চণ্ডী, তিনি হচ্ছেন দেবী চণ্ডী, শিবের বা মহাদেবের স্ত্রী, এবং চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী নিয়ে চণ্ডীমঙ্গল কাব্য রচিত। 16 শতকে চণ্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম মানিক দত্ত, সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী কাব্যের আরো কিছু নাম অভয়া মঙ্গল, অধিকা মঙ্গল, গৌরী মঙ্গল, চণ্ডীমঙ্গল। শুধু শুধু তোমার মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, যারা খুব বিখ্যাত, যেমন মুকুন্দরাম বলো, ভারতচন্দ্র, অথবা তোমার বিজয়গুপ্ত থেকে আসতে পারে যদি ভেতর থেকে আসে বা কঠিন আসে, অথবা সবগুলো একসাথেও আসতে পারে, যে মঙ্গল কাব্যের যে কোনো 2 জন বা 3 জন কবির পরিচয় দিন, অথবা সংক্ষেপে। একটা হচ্ছে আক্ষেত্রিক খণ্ড, যেটা হচ্ছে বেদ বা শিকারী খণ্ড, আর একটা হচ্ছে বণিক খণ্ড। চণ্ডীমঙ্গলের বিভিন্ন চরিত্র, মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে ফুল্লরা, আর প্রতিপ্রাণা চরিত্র হচ্ছে বেহুলা। মধ্যযুগের সবচেয়ে ষড়যন্ত্রকারী বা খল চরিত্র হচ্ছে ভারু দত্ত, আর সবচেয়ে ঠকবার প্রতারক চরিত্র হচ্ছে মুরারি সিং। চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবি দ্বিজ মাধব, দ্বিজ রামদেব, মুক্তরাম সেন। যদি প্রশ্ন খুব ছোট আসে, সংক্ষেপে আসে, 3 নম্বরের প্রশ্ন আসে, সেক্ষেত্রে এরকম প্রশ্ন থাকতে পারে যে চণ্ডীমঙ্গল কাব্যের 3 জন কবির নাম উল্লেখ করুন, অথবা ধরো মনসামঙ্গল কাব্যের 3 জন কবির নাম উল্লেখ করুন, তখন এই নামগুলো লাগবে। চণ্ডীমঙ্গল কাব্যের অন্যান্য কবি, দ্বিজ মাধব, ওনার কবিতার নাম হচ্ছে তোমার, তার কাব্যের নাম শারদা মঙ্গল বা শারদা চরিত্র, তাকে স্বভাব কবি বলা হয়। ওনার কাব্যের নাম হচ্ছে শারদা মঙ্গল। অবশেষ মঙ্গল কাব্যের কাহিনীটা দেখে নিবা। মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভা, তাহলে এটা লাগবে। মুকুন্দরাম সম্পর্কে জেনে নিবা। এটা মুকুন্দরাম সম্পর্কে আরেকটু বিস্তারিত আছে এখানেও আছে। চণ্ডীমঙ্গলে কয়টি কাহিনী? বলেছিলাম 2টো কাহিনী পাওয়া যায়, একটা হচ্ছে কালকেতু ফুল্লনার, আর একটা হচ্ছে ধনবতী লহনা ফুল্লনার। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবিগণের নাম, তাহলে প্রধান কবিগণ একটু আগে আমরা স্লাইডে দেখলাম, সেগুলো দেখবা। চণ্ডীমঙ্গলের আদি কবি হচ্ছে মানিক দত্ত। এই কাব্যের উপজীব্য, এখানে হচ্ছে এই কাব্যে ব্যাধের উপর চণ্ডীর প্রভাব বিস্তারের মাধ্যমে নিচু স্তরে এবং বণিকের প্রভাব বিস্তারের মাধ্যমে অভিজাত শ্রেণীর মানুষের মধ্যে পূজা প্রচারের কাহিনী বর্ণিত আছে। এখানে যেমন তোমার যদি আমি জানি না কারো পড়া আছে কিনা, তাহলে সেখানে দেখবা যে সমাজের নিচু স্তরে যেমন তোমার চণ্ডী দেবীর প্রভাব বিস্তার, একই সাথে অভিজাত শ্রেণীর মানুষের মধ্যে তোমার পূজা প্রচারের যে কাহিনী, সেটা হচ্ছে চণ্ডীমঙ্গলে উল্লেখ আছে। ভারু দত্ত সম্পর্কে এখান থেকে দেখে নিবা। একসাথে আছে ধর্মমঙ্গল কাব্য, ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী 2টো, একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, আর একটা হচ্ছে লাউ সেনের কাহিনী। তো ধর্মমঙ্গল এর যে কাহিনীটা, এটা একটু দেখে নিবা। এখানে আছে লাউ সেনের কাহিনী, এটা দেখবা। প্রশ্নগুলো একটু দেখো। ধর্মমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? আদি কবির নাম হচ্ছে ময়ূর ভট্ট, তিনি 7শ শতকের কবি ছিলেন। তার রচিত পুঁথির নাম হচ্ছে শ্রী ধর্মপুরাণ। তাহলে ধর্ম ঠাকুর এবং ধর্মমঙ্গল কাব্যের পরিচিতি লিখুন। তাহলে এরকম থাকতে পারে। চলে আসছি অন্নদা মঙ্গলে। দেবী অন্নদার মাহাত্ম্য প্রচার হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যের প্রধান বিষয়।
এবং অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ রচিত হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর, যিনি মধ্যযুগের সর্বশেষ কবি। ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শ্রেষ্ঠ কবি এবং মধ্যযুগের তোমার সবচেয়ে সুপরিচিত কবি। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র ওনার সভাকবি ছিলেন। ভারতচন্দ্র রায়গুণাকরকে বলা হয় মধ্যযুগের প্রথম নাগরিক কবি, কারণ হচ্ছে তিনি সমসাময়িক যে নাগরিক রস রুচির প্রতিনিধি হিসেবে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে বলেছেন রাজকণ্ঠের মণিমালা, তার অন্নদামঙ্গল কাব্যকে। ওনার অন্যান্য সাহিত্যকর্ম দরকার নাই। যদি প্রশ্ন আসে যে ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে লিখুন, তখন যদি একটু লিখতে পারো সেটা ভালো। যেমন ওনার প্রথম রচনা সত্যনারায়ণের পাঁচালী, হ্যাঁ, ওনার একটা অনুবাদ কাব্য নাম হচ্ছে রসমঞ্জরি। এছাড়া দুটো দীর্ঘ কবিতা আছে, গঙ্গাষ্টক আর হচ্ছে নাগাষ্টক। অন্নদামঙ্গলের 3টা খণ্ডে বিভক্ত, শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকামঙ্গল আর হচ্ছে মানসিংহ অন্নদামঙ্গল। এবং চরিত্র হচ্ছে হীরামালিনী, ঈশ্বরী পাটনি, ভবানন্দ, মানসিংহ, সুন্দর বিদ্যা। এখানে কিছু প্রবচন আছে, প্রবচন গুলো দেখে নিতে পারো, এগুলো প্রিলিতে তোমরা পড়ছো। এখন আসো 36 BCS ভারতচন্দ্র রায়গুণাকরের কবি প্রতিভার মূল্যায়ন করো। তাহলে এখানে তুমি অবশ্যই ওনার যে কাব্যটা অন্নদামঙ্গল সম্পর্কে লিখতে হবে। এই অন্নদামঙ্গলের তোমার রূপ, রস, ভাষা, ছন্দ, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে। কেমন, হ্যাঁ, এই সব কিছু মিলেই তোমার যে কবি প্রতিভার যে মূল্যায়নটা, মানে সবকিছু যখন তুলে ধরবা তাহলে সেটা হবে। আর হচ্ছে এখানে তোমার অবশ্যই রূপ, রস, ভাষা, ছন্দ এই বিষয়গুলো এখানে তুলে ধরবা। তাহলে সর্বশেষে দেখো, তাহার ভক্তিহীন ব্যঙ্গোক্তি, তাহার সর্বব্যাপী এবং সুগভীর ব্যক্তি প্রতিবাদ ছাপ মুদ্রিত করে দিয়া মঙ্গল কাব্যের যুগাবসান ঘটেছে। মঙ্গল কাব্য কিন্তু এটা শেষ, অন্নদামঙ্গল হচ্ছে শেষ কাব্য মধ্যযুগের। সঙ্গে সঙ্গে এই বিশেষত্বগুলো তাহার অহিকৃতির তোমার নিদর্শন রূপে গণ্য হইবার মর্যাদা লাভ করিয়া তাহাকে আধুনিক যুগেরও অগ্রদূত বলিয়া নির্দিষ্ট হইবার যোগ্যতা দান করিয়াছে। এখানেও ভারতচন্দ্র রায়গুণাকরের কবি কৃতিত্ব অবশ্যই দেখবা। তারপর হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের মানসিংহ ভবানন্দ উপাখ্যানের ভাষার প্রয়োগ কৌশল বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে লিখুন। এগুলো একটু দেখে নিবা। ভবানন্দ, মানসিংহ, অন্নদামঙ্গল অংশের সংক্ষিপ্ত পরিচয়, কাহিনী অবশ্যই করতে হবে, কাহিনীটা জেনে রাখবা। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতাকে, এটা হচ্ছে যদি 3 নম্বরের প্রশ্ন আসে তখন আসতে পারে একদম ছোট করে। অন্নদামঙ্গল কাব্যের কাব্যগুণ বিচার করুন, অলরেডি বলেছি, যেমন এখানে চরিত্রগুলো সম্পর্কে তুলে ধরবা। তারপরে এখানে তিনি তৎসম, তদ্ভব, দেশি বিদেশি শব্দ ব্যবহার করেছে। তারপর চলিত ভাষার ধন্যাত্মক শব্দগুলো ব্যবহার করেছে। সংস্কৃত এবং বাংলা ছন্দ ব্যবহার করেছেন। তারপর হচ্ছে এখানে পয়া, ত্রিপদী, চৌপদী ব্যবহার করে ছন্দকে বৈচিত্র্যময় করে তুলে ধরেছেন। এই বিষয়গুলো, অর্থাৎ তোমার যদি কাব্যগুণ বিচার করতে বলে এই বিষয়গুলো তুলে ধরবা। এছাড়াও তুমি কিছু গুরুত্বপূর্ণ প্রবচন তুলে ধরতে পারো, কিছু উদ্ধৃতি দিতে পারো। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ব্যাখ্যা করুন, তাহলে এটা হচ্ছে কোন কাব্যের অন্তর্গত, কে কাকে বলেছে, কেন বলেছে, সে বিষয়গুলো তুলে ধরবা। ভারতচন্দ্র রায় মূলত নাগরিক কবি ছিলেন, হ্যাঁ, তিনি যে নগরের বিষয়গুলো তুলে ধরেছেন। ওনার এখানে তোমার নাগরিক কবি কেন বলা হয়েছে, হ্যাঁ, তোমার অন্নদামঙ্গল কাব্য অবলম্বনে। তারপর ওনার যে নগর জীবনের যে বিভিন্ন দিকগুলো ওনার লেখায় উঠে এসেছে, হ্যাঁ, এগুলো তুলে ধরতে হবে। এগুলো ছোট প্রশ্ন, এগুলো এখন আসবে না, যেহেতু 3 নম্বর অথবা 6 নম্বরের প্রশ্ন আসে। মঙ্গল কাব্যের নারী চরিত্রের অবস্থান পর্যালোচনা করুন। তাহলে যদি মঙ্গল কাব্যের নারী চরিত্র আসে, তাহলে যে কমন গুলো, যেগুলো তুমি জানো, যেমন বেহুলা সম্পর্কে জানো মনসা মঙ্গল কাব্যের, চণ্ডীমঙ্গলের ফুল্লরা সম্পর্কে ধারণা আছে কিছুটা, তাহলে ওনার নামটা তুলে ধরতে পারো। তারপরে খুল্লনা চরিত্রটা, হ্যাঁ, তারপর বেহুলা চরিত্রটা, যেগুলো কমন চরিত্র, যেগুলো সম্পর্কে তুমি জানো, সেই চরিত্রগুলো তুলে ধরবে। শেষ। মানে কত ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখলাম হচ্ছে একদম মধ্যযুগের শুরু থেকে অন্ধকার যুগ সম্পর্কে। প্রথমে আসে মধ্যযুগের বৈশিষ্ট্য, মধ্যযুগের যে সাহিত্য সেগুলোর বৈশিষ্ট্য দেখলাম। অন্ধকার যুগ আছে কি নাই, অন্ধকার যুগ থেকে কি ধরনের প্রশ্ন থাকতে পারে। তারপর বললাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তারপর হচ্ছে আমরা বললাম মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে, এতটুকু ছিল আজকে মধ্যযুগের আমাদের প্রথম। এরপরে দ্বিতীয় অংশে তোমার পদাবলী, তারপর হচ্ছে রোমান্টিক প্রণয়ের ব্যাখ্যান, আরো যা যা আছে সেগুলো হচ্ছে আমরা দ্বিতীয় অংশে পড়বো। তাহলে এখানে যা যা আছে একটু চোখ বুলাই নিবা, লেখা প্র্যাকটিস করবা, আশা করি আর সমস্যা হবে না।
যে প্রশ্নই আসুক না কেন পারবা। ঠিক আছে? ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।